তোমরা দেখতে পাচ্ছ পেজটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তরটা হবে মেঘালয়ের মৌসিনরাম। আমি উত্তরগুলো এখানে লিখেও দিচ্ছি। মেঘালয়ের মৌসিনরাম। আচ্ছা, মেঘালয়ের মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়। এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে, কি জয়েন করছে দেখি। এখান থেকে আর একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে ভারতের মেঘালয়ের কোন জায়গায় বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে উঠেছে? মেঘালয় রাজ্যে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে উঠেছে শিলং। তাহলে মেঘালয়তে আমরা জলবায়ু হিসেবে দুটো জায়গা পেলাম, একটা হলো মৌসিনরাম যেখানে বেশি বৃষ্টিপাত হয়, আর একটা হলো মেঘালয় রাজ্যেরই বৃষ্টির ছায়া অঞ্চল, সেটা হলো শিলং। শিলংয়ে বৃষ্টি কম হয়। এই যে মৌসিনরাম সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। মৌসিনরাম শুধুমাত্র যে ভারতেরই সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তা নয়, মৌসিনরাম দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন যেটা দিয়েছে, ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি? খুব সোজা, একদম মানে আগের উত্তরটাই, সেটা হলো মৌসিনরাম। কারণ সব থেকে বেশি বৃষ্টি যেখানে হবে সেখানেই তো আর্দ্রতা বেশি হবে, তাই না? আচ্ছা, প্রশ্নটা একটু ভালো করে দেখো। বলা হয়েছে যে শুধু ভারতের আর্দ্রতম অঞ্চল, কিন্তু যদি প্রশ্ন আসে যে পশ্চিম ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি, সেখানে ধরো তোমার চারটে অপশন দিয়ে দিল পশ্চিম ভারতের আর্দ্রতম অঞ্চলের মধ্যে। যে কি বললাম, পশ্চিম ভারতের আর্দ্রতম অঞ্চল। ঠিক আছে, সেখানে তোমার ধরো এরকম অপশন দিয়ে দিল যে পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, কর্ণাটক, কেরালা। এক্ষেত্রে আমার উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে পশ্চিমঘাট পর্বত। কেউ যদি কর্ণাটক করে আসো, ভুল নয়। কেরালা করলেও ভুল নয়। পূর্বঘাট তো একদমই ভুল। পশ্চিমঘাট পর্বতে ওয়েটেজটা বেশি হবে। কেন বলছি, আমি যদি ভারতের ম্যাপটা দেখি, পশ্চিমঘাট পর্বত পুরো এখান থেকে বিস্তৃত। পুরো পশ্চিমঘাট পর্বত জুড়ে কি হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, ধাক্কা খেয়ে পুরো পশ্চিমঘাট পর্বত জুড়েই কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবারে সেখানে মুম্বাই মানে মহারাষ্ট্র পড়ছে, কর্ণাটক পড়ছে, কেরালা পড়ছে, সব রাজ্যগুলোতেই বৃষ্টি পড়ছে। তো তোমরা যদি পশ্চিমঘাট পর্বত করে আসো, ওটাতেই ওয়েটেজ বেশি হবে। কর্ণাটক করলে ভুল হবে না, কেরালা করলেও ভুল হবে না, বাট ওই পয়েন্টটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই উত্তরটা হবে রাজস্থানের জয়সলমীর। শুধু তাই নয়, রাজস্থানের এই জয়সলমীর হলো ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল।
আচ্ছা, ভারতে কোন মাসে উষ্ণতা সবচেয়ে বেশি হয়? সব থেকে উষ্ণতা বেশি হয় ভারতে মে মাসে। কেমন? মে মাসে বৃষ্টির পরিমাণও কম থাকে। সব থেকে বড় কথা, হয়তো এরকম না দিয়ে, উষ্ণতার কথা না দিয়ে যদি এখন দেয় যে আর্দ্রতা কোন মাসে সব থেকে কম থাকে, সরি, এমনিতে তো শীতকালে আর্দ্রতা কম থাকে, মানে কি বলবো, যে উষ্ণ আর্দ্র হওয়া সত্ত্বেও কোন মাসে বৃষ্টিপাত কম হয়। আমি প্রশ্নটা আরেকবার বলছি, উষ্ণ আর্দ্র হওয়া সত্ত্বেও কোন মাসে ভারতে বৃষ্টি কম হয়? সেখানে ধরো আমাকে 4টে মাস দিয়ে দিল, এপ্রিল, মে, জুন, জুলাই, সেখানেও কিন্তু উত্তরটা হবে আমার মে মাস। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের উষ্ণতম স্থান কোনটি? ভারতের উষ্ণতম স্থান, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো রাজস্থানের পালোডি। রাজস্থানের পালোডি, এটা একটা ছোট্ট শহর রাজস্থানের, হ্যাঁ, সেই স্থানটা হলো সব থেকে উষ্ণতম। ভারতের শীতলতম স্থান, শীতলতম স্থান হলো লাদাখের দ্রাস, জাস্ট নেক্সট টু কার্গিল, কার্গিলের পরেই দ্রাস অঞ্চল। আচ্ছা, একটা প্রশ্ন খুব দেয় যে ভারতে কতগুলো মরুভূমি দেখা যায়? ঠিক আছে, অবশ্যই দু প্রকার। তো সেই দুটি মরুভূমি হলো, মানে মরু অঞ্চল, অ্যাকচুয়ালি মরুভূমি বললেও ভুল হবে, ভারতে দুটি মরু অঞ্চল রয়েছে। ঠিক আছে, একটা হলো উষ্ণ মরু অঞ্চল, উষ্ণ মরু কোনটা না, সেটা হলো রাজস্থান, আর একটা হলো শীতল মরু অঞ্চল। শীতল মরু মানে হলো লাদাখ। ভারতের শীতলতম মাস জানুয়ারি। দেখবে খবরে বা প্রতি বছর আবহাওয়ার একটা তো বুলেটিন বেরোয়, তাতে কিন্তু এই জানুয়ারি মাস আর মে মাসের রেসপেক্টেই এই উষ্ণতার যে প্রসার, যে রেঞ্জটা, সেটা গণনা করা হয়। মনে করো ভারতে কোনো একটা জায়গায় জানুয়ারি মাসের উষ্ণতা চলে গেছিল 3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যদি বলো যে কাশ্মীরে তো মাইনাসে চলে যায়, সিকিমে তো মাইনাসে চলে যায়, ওগুলোর উচ্চতা বেশি, ওইসব জায়গার উচ্চতা, ওইসব জায়গায় যেহেতু উচ্চতা বেশি, তো মানে উষ্ণতা মাইনাসে যাওয়া স্বাভাবিক। কেমন? কিন্তু যেগুলোর উচ্চতা কম, মানে প্রায় সমভূমি অঞ্চল, সেই সব জায়গাতেও জানুয়ারি মাসের উচ্চতা 2 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে যায়, বা মালভূমি অঞ্চলে এগুলো চলে যায়। আবার মে মাসে কি হয়, এইসব জায়গার উষ্ণতা ওই 55 ডিগ্রি, 49 ডিগ্রি, হ্যাঁ, 54 ডিগ্রির আশেপাশে ঘুরে। তো আমাদের ভারতে এরকম এই যে মালভূমি এবং সমভূমি অঞ্চলের মে এবং জানুয়ারি মাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার দেখেই সেটা বিয়োগ করে যে প্রসারটা আমরা পাই বা যে রেঞ্জটা আমরা পাই, সেটাই আমরা ধরি যে এই 2023-24 সালে বা 2024 সালে উষ্ণতা এইরকম ছিল। তাহলে প্রতি বছর উষ্ণতার এই যে রেঞ্জটা, ঠিক আছে, সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করে যেটা আমরা পাচ্ছি, তার যে ভ্যালুটা আর কি, সেটা দেখলেই বোঝা যায় যে আমাদের ভারতের আবহাওয়া বা জলবায়ু কোন দিকে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের জলবায়ু কি প্রকৃতি? এটা একটু নামাই পেজটা। ভারতের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। আচ্ছা, যেহেতু জলবায়ুর কথা বললাম, একটু ভেবে দেখো, আমাদের ভারতের মাঝখান দিয়ে কে গেছে?
ওই 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তো যার জন্য এই কর্কট ক্রান্তি রেখা নাকি ভারতকে দুটো জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে। কর্কট ক্রান্তি রেখার নিচের দিকটা বলা হয় উষ্ণ অঞ্চল, উষ্ণমণ্ডল। কর্কট ক্রান্তি রেখার ওপরের অংশটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা একটু মনে রাখবেন, কারণ উপরে যত উপরে যাওয়া যায় অক্ষাংশের মান বাড়ে। অক্ষাংশের মান বাড়লে শুধু আমাদের ভারতের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায় অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা কমে। ঠিক আছে? আর নিচের দিকে, যেহেতু ভারতের একদম নিচের দিকটা কিন্তু আমাদের অতি ক্রান্তীয় প্রকৃতির, ঠিক আছে, উষ্ণতা অনেক বেশি। আচ্ছা, উত্তর ভারতের জলবায়ু কি প্রকৃতির? উত্তর ভারতের জলবায়ু হলো চরম ভাবাপন্ন। আচ্ছা, এই চরম ভাবাপন্ন, সমভাবাপন্ন। আচ্ছা, দক্ষিণ ভারতের জলবায়ুটাকে বলে দিই, তাহলে বুঝতে পারবে। দক্ষিণ ভারতের জলবায়ুটা হলো সমভাবাপন্ন। একটু ভালো করে দেখে নাও। মনে করো এই হলো আমার ভারতের ম্যাপ। ভারত, উত্তর ভারতে মনে করো এইখানে আমার দিল্লি রয়েছে। দক্ষিণ ভারতে এখানে আমার চেন্নাই রয়েছে। চেন্নাই সমুদ্রের কাছাকাছি, এখানে বঙ্গোপসাগর রয়েছে। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল চেন্নাই। দিল্লি সমুদ্র থেকে অনেক দূর। আমরা কথায় বলি না যে দিল্লি অনেক দূর এখন। তো যাই হোক, দিল্লি সমুদ্র থেকে অনেকটা দূরে, তাই অত্যাধিক গরমে চেন্নাই যেখানে সমুদ্র বায়ু পাচ্ছে, দিল্লি সমুদ্র বায়ুর কিছুই পাচ্ছে না। যার জন্য চেন্নাইতে কি হচ্ছে, সমুদ্র বায়ু পাচ্ছে মানে চেন্নাইতে বৃষ্টি, জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে, চেন্নাইতে কিছুটা হলেও বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ের ওয়েদারটা মে জুন জুলাই নাগাদ কি হয়, চেন্নাইতেও গরম পড়ে, কিন্তু সাংঘাতিক গরম হয়, কিন্তু ঘাম দেয়, শুষ্ক নয়। ঠিক আছে? কারণ কি, চেন্নাইয়ের বাতাসে জলীয় বাষ্প থাকে। বাট দিল্লির বাতাসে, দিল্লি পর্যন্ত তো জলীয় বাষ্প পৌঁছতে পারছে না। তাই দিল্লিতে যদি তোমরা যাও মে জুন মাসে, দেখবে ড্রাই গরম, গা টান ধরে, ড্রাই হয়ে যায়, কিন্তু টেম্পারেচার ওই 48 ডিগ্রির কাছাকাছি থাকে। তাহলে এই যে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে কোনো একটা জায়গার অবস্থান, সেই ধরনের জলবায়ুকে বলা হয় চরম ভাবাপন্ন। আবার শীতকালে দিল্লিতে সাংঘাতিক ঠান্ডা, 2 ডিগ্রি 3 ডিগ্রির কাছাকাছি চলে যায়, কিন্তু চেন্নাইতে একদমই বেশি ঠান্ডা থাকে না। কারণ কি, চেন্নাইতে ওই সমুদ্র বায়ুটা পাচ্ছে। শীতকালে যদি তোমরা ভাইজ্যাগ বেড়াতে যাও, যেমন অন্ধ্রপ্রদেশে ভাইজ্যাগে যদি বেড়াতে যাও, দেখবে সোয়েটার লাগবে না। তুমি রামকৃষ্ণ বিচ বা ওই ঋষিকোণা বিচে ঘুরবে, তোমার মনেই হবে না যে তুমি জানুয়ারি মাসে এসেছো। বাট তুমি যদি জানুয়ারি মাসে লখনৌ যাও, এলাহাবাদ যাও, দিল্লি যাও, মারাত্মক ঠান্ডা। তাহলে এই যে গরমকালে মারাত্মক গরম আর শীতকালে মারাত্মক ঠান্ডা, এই যে একটা মানে আবহাওয়া বা জলবায়ু, এইটাকে বলা হয় চরম ভাবাপন্ন জলবায়ু। আমরা কোথায় কোথায় দেখতে পাই চরম ভাবাপন্ন জলবায়ু? উত্তর ভারতে আমরা দেখতে পাবো দিল্লি, লখনৌ, এলাহাবাদ, কানপুর, এইসব জায়গায়। আর সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতে। যদি বলো তাহলে আমাদের কলকাতা কি, কলকাতাও কিন্তু সমভাবাপন্ন জলবায়ুর অন্তর্গত। কলকাতায় যে ধরো এখন গরম তো বটেই, কিন্তু তার সাথে আমাদের ঘামও দিচ্ছে।
তাই তো? এখন আবার বৃষ্টি, কিছুদিন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার শীতকালে কলকাতাতেও এখন ঠান্ডা পড়ছে, কিন্তু দিল্লির মতন কিন্তু 5 ডিগ্রি 3 ডিগ্রিতে চলে যাচ্ছে না। কলকাতাতে তাপমাত্রা খুব খুব কম হলে 10 ডিগ্রি রাত্রিরের দিকে, তাও কি ইন্টিরিয়ারের দিকে, হ্যাঁ, 10 ডিগ্রি কাছাকাছি। তাহলে সেটাও কিন্তু সমভাবাপন্ন জলবায়ুর অন্তর্গত। মনে রাখবে, উপকূলীয় অঞ্চলগুলোতে, যে কোনো দেশের যে কোনো জায়গায় উপকূলীয় অঞ্চলে আমরা সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাই, আর সমুদ্র থেকে দূরের জায়গাগুলোতে, ভেতরে সমুদ্র থেকে দূরবর্তী ভেতরের জায়গাগুলোতে আমরা চরমভাবাপন্ন জলবায়ু দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, উত্তরটা হবে মৌসুমী বায়ু। তাও কি না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যদি দেখো যে অপশানে আছে এরকম শুধু মৌসুমী বায়ু রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রয়েছে, হ্যাঁ, অবশ্যই সেখানে তোমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে টিক করবে, সেক্ষেত্রে তার ওয়েটেজটা বেশি। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, মৌসুমী কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? মৌসুমী কথাটি নেওয়া হয়েছে আরবি ভাষা থেকে। ঠিক আছে? মৌসম, যার অর্থ হলো ঋতু। এই তো পরেই রয়েছে মৌসুমী শব্দের অর্থ কি, যার অর্থ হলো ঋতু। কারণ এই মৌসুমী জলবায়ু অঞ্চলেই আমরা ঋতু বৈচিত্র্য দেখতে পাই। কি দেখতে পাই? ঋতু বৈচিত্র্য। আর অন্য কোনো জলবায়ুতে কিন্তু আমরা ঋতু বৈচিত্র্য দেখতে পাই না। আমরা নিরক্ষীয় জলবায়ুতেও ঋতু বৈচিত্র্য দেখতে পাই না। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু বলতে মনে পড়লো, আমাদের ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমি একটু জায়গাটা ইরেজ করছি, তোমাদের বোঝাতে সুবিধা হবে তাহলে। আমাদের এইখানে তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। আচ্ছা, এইখান দিয়ে কে গেছে বললাম? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। হ্যাঁ, নিচ দিয়ে গেছে 8 ডিগ্রি অক্ষরেখা, সরি 8 ডিগ্রি হবে, 8 ডিগ্রি অক্ষরেখা। মানে ভারত তো আমাদের উত্তর গোলার্ধের দেশ, কিন্তু এই যে নিচের যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অ্যাডজাসেন্ট টু ইকুয়েটার, মানে নিরক্ষরেখার কাছাকাছি। আন্দামানে কিন্তু ভারতের মানে ভূখণ্ডের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আন্দামানে কিন্তু খুব একটা ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। কেন লক্ষ্য করা যায় না? কারণ আন্দামান ওই নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি বলে। যদিও ভারতে ভূখণ্ডে প্রথম মৌসুমি বৃষ্টিপাত পায় কিন্তু আন্দামান। কেমন আমরা কি বলি যে কেরালায় প্রথম বৃষ্টি হচ্ছে না, যখন মৌসুমী অক্ষরেখা না এইভাবে আস্তে আস্তে উপর দিকে ওঠে, যেটাকে আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন বলি। যাই হোক, তো প্রথম বৃষ্টিটা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এইভাবে তো ঢুকছে। কেমন? আন্দামানেও পাহাড় রয়েছে, তো সেই পাহাড়ে ধাক্কা খেয়ে প্রথমে আন্দামানে বৃষ্টি হয়, তারপরে কেরালায় বৃষ্টি হয়, তারপরে আস্তে আস্তে এই মৌসুমী বায়ুটা উপরে যখন প্রবেশ করে, মেঘালয়তে বৃষ্টি হচ্ছে, মৌসিনরামে, চেরাপুঞ্জিতে, এইসব। যাই হোক, তো একমাত্র মৌসুমী জলবায়ুতেই আমরা ঋতু বৈচিত্র্য দেখতে পাই, আর অন্য কোনো জলবায়ুতে দেখা যায় না। আচ্ছা, মৌসুমী শব্দটি প্রথম কে ব্যবহার করে?
মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন মিশরের নাবিক হিপলাস। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, বলা যায় না, দিতেও পারে। মনেক্স, এই নামটা হয়তো তোমরা আজকাল শুনে থাকবে। মনেক্স, মনেক্সের পুরো কথা হলো মনসুন এক্সপেরিমেন্ট। অর্থাৎ এটা হলো একটা অভিযান বা একটা স্যাটেলাইট টাইপের, ঠিক আছে, মৌসুমী বায়ুর গতিবিধি মানে নোটিস করা হয়, কোন সময় আসছে, কতদিন থাকছে, কখন চলে যাচ্ছে, কেমন। তো সেই ব্যাপারটাকে, এই যে মৌসুমী বায়ুর গতিবিধিকে যে মানে নোটিস করা হচ্ছে বা পর্যালোচনা করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট। আচ্ছা, কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে? উত্তরটা হবে জুন মাসে। মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে কোথায় প্রবেশ করে? এই যে বললাম একটু আগে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আচ্ছা, মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? মালাবার উপকূলের কেরালে, মানে ভারতীয় কি বলবো, ভারতের মূল ভূখণ্ডে, ঠিক আছে। উত্তরটা আমার এরকম দেওয়া উচিত ছিল, মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডের। কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটে? উত্তরটা হবে মালাবার উপকূলের কেরল। নেক্সট, গ্রীষ্মকালে ভারতে কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়? খুব সোজা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ইভেন এখনো যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কোন ঋতুতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে? কোন ঋতুতে ঘটে? শরৎকালে, ঠিক আছে। শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয়, ফিরে যাওয়া শুরু হয়। কোন দিক থেকে ফিরে যায়? উত্তর পূর্ব দিক থেকে। উত্তর পূর্ব দিক থেকে মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে এই যে ঢুকলো, আর যখন ফিরে যাচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, কেমন, শরৎকালে শুরু হয়। দেখবে ঠিক 15ই অক্টোবরের পর থেকে না, একটু মানে পুজো শেষ হবে, তারপর থেকে একটু হিমেল হাওয়া, ভোরের দিকে, একটু রাত্রির দিকে 10টার পর থেকে একটু হিমেল হাওয়া আমরা ফিল করি, তার মানে জানবে যে মৌসুমী বায়ু ফেরত যাবে। কিন্তু আর একটা জিনিসও তোমরা খেয়াল করবে, জাস্ট এই হিমেল হাওয়া শুরুর 2-3 দিন আগে একটা মারাত্মক গরম পড়ে। আমরা বলি বাবা অক্টোবরে এত গরম কেন, কিন্তু বৃষ্টি হয় না। অক্টোবরের ধরো এই 7-8 তারিখ করে, 7, 8, 9, 10 এই 4 দিনের মধ্যে একটা মারাত্মক গরম পড়ে, বৃষ্টি হয় না। পুজোর সময় পুজো চলে, হ্যাঁ, ঠাকুর দেখতে বেরিয়ে আমরা সবাই ঘেমে যাই। ওটাকে কি বলে বলো তো? ওটাকে বলা হয় অক্টোবর হিট। অক্টোবর হিট আসা মানেই জানবে
তার দুদিন পরেই তোমার রিট্রিটিং মনসুন অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হবে। যতক্ষণ না এই অক্টোবর হিটটা তুমি পাবে, ঠিক আছে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কিন্তু আসবে না। মানে গরমটা যাওয়ার আগে একটা শেষ কামড় বসিয়ে দিয়ে যায়। ঠিক সেই একই জিনিস হয় ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, ফেব্রুয়ারির এই শেষের মানে ফেব্রুয়ারি ধরো 17-18 তারিখের পর থেকে পরে একটু বেশি যেন ঠান্ডা লাগে, 2-3 দিন হয় এরকম, একটু বেশি যেন ঠান্ডা লাগে, কেমন? তারপরেই দেখবে আস্তে আস্তে আর আমাদের সোয়েটার গায়েতে দিতে লাগে না। ঠিক আছে, তার মানে শীত যখন চলে যাচ্ছে ও শেষ কামড়টা দিয়ে তারপর যাচ্ছে। এটা কিন্তু মানে এগুলো ফিল করার বিষয়, কেমন? আমরা বুঝতে মানে এগুলো তোমরা যদি ফিল করো না, তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবে যে তার মানে এবারে শীত শুরু হবে বা তার মানে এবারে গরম শুরু হবে। হ্যাঁ, এইরকম আর কি। যাই হোক, আচ্ছা, ভারতের আচ্ছা এটা অধিকাংশ হবে, সরি বানাতো, অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ু থেকে হয়? অবভিয়াসলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতে মৌসুমী বায়ুর শাখাগুলি কি কি? আচ্ছা, নামগুলো আগে বলে দিই। এখানে দুটি শাখা, একটা হলো আরব সাগরীয় শাখা, আর একটা হলো বঙ্গোপসাগরীয় শাখা। কি এই শাখাগুলো কি? এদিকটা আরব সাগর, এদিকটা বঙ্গোপসাগর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ঢুকছে ভারতে, আরব সাগরের দিক দিয়ে ঢুকলে আরব সাগরীয় শাখা। হ্যাঁ, যখন মানে পশ্চিমঘাট পর্বতে বৃষ্টি ঘটাচ্ছে, এই যে কঙ্কন উপকূল, মালাবার উপকূল আর কঙ্কন উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দিয়ে। বঙ্গোপসাগরীয় শাখা দিয়ে যখন ঢুকছে তখন কোথায় বৃষ্টিপাত ঘটাচ্ছে? মেঘালয়, চেরাপুঞ্জি। মনে থাকবে? আচ্ছা, ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতু বৈচিত্র্য। দেখো, গরমকালে বা বর্ষাকালে যেটাই বলি না কেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা মৌসুমী বায়ু জল থেকে স্থলের দিকে যাচ্ছে, তাই তো? শীতকালে পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। কি হয় না, স্থল থেকে জলের দিকে আসে। মৌসুমী বায়ুর এই যে ঘুরে যাওয়াটাই ঋতু বৈচিত্র্যের প্রধান উৎস। আরেকটা কি প্রশ্ন আসতে পারে, ভারতে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। ভালো করে শুনে নাও, স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। কেন বলা হয়? কারণ সমুদ্রবায়ু যেমন দিনের বেলা একটা নির্দিষ্ট সময় জল থেকে ডাঙার দিকে মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে আসছে, স্থলবায়ুও তাই দিনের একটি নির্দিষ্ট সময় স্থলভাগ থেকে জলভাগের দিকে যাচ্ছে, তাই তো? উষ্ণতার তারতম্যের ফলে। এই মৌসুমী বায়ু অ্যাকচুয়ালি তাই, উষ্ণতার তারতম্যের ফলে সারা বছর ধরে সারা বছর ধরে উষ্ণতার তারতম্যের ফলে জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, আবার স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। যার জন্যই বলা হয় যে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু। ভারতের কোথায় শীতকালীন বৃষ্টিপাত হয়? ভারতের শীতকালীন বৃষ্টিপাত হয় আমাদের দু জায়গায়। একটা হলো করমণ্ডল উপকূলে, আর একটা হলো
উত্তর পশ্চিম ভারত। এটা একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? না ম্যাম। এবারে হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি, কিন্তু কিছু লেখা নেই ম্যাম। হ্যাঁ, না লিখবো আমি। হ্যাঁ, কি বললাম, ভারতের শীতকালে দু জায়গায় বৃষ্টি হয়, একটা হলো করমণ্ডল উপকূলে আর একটা হলো উত্তর পশ্চিম ভারতে। আচ্ছা, এইটা হলো আমাদের সেই করমণ্ডল উপকূল, মানে যে তামিলনাড়ুর যে উপকূল ওটাকেই বলা হয় করমণ্ডল উপকূল। কেন করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে? এই যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, যেটাকে আমরা বলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এ কি হচ্ছে, শীতকালে স্থলভাগ থেকে জলভাগে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। এবারে এখানে কে রয়েছে? পূর্বঘাট পর্বত রয়েছে, এখানে রয়েছে বঙ্গোপসাগর। আমরা জানি যখনই বাতাস জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হবে তখন সে কিছুটা হলেও জলীয় বাষ্প সংগ্রহ করবে। কারণ কি, শীতকালে জলভাগ গরম থাকে, উষ্ণ থাকে শীতকালে। তো যখনই উষ্ণ জলভাগের উপর দিয়ে এই বাতাসটা প্রবাহিত হচ্ছে, পুরো নয় কিছুটা, হ্যাঁ, বাতাস তো আর মানে বাউন্ডারি বোঝে না যে কোনটা ভারতের সীমানা বা কোনটা কি, যখনই জলভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পূর্বঘাট পর্বতে বাধা পাচ্ছে, বাধা পেয়ে কি হচ্ছে, বাধা পেয়ে সেখানে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে। শৈলক্ষে বৃষ্টিপাত ঘটানোর ফলে শীতকালে এই করমণ্ডল উপকূলে বৃষ্টি হচ্ছে। আবার এই যে উত্তর পশ্চিম ভারত যেটা বললাম, উত্তর পশ্চিম ভারত বলতে আমার এখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হ্যাঁ, ইউপির কিছুটা অংশ এগুলো পড়ছে। এইখানে কি হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের ফলে এইসব জায়গাতে অল্প একটু বৃষ্টি হয়। তো সেই বৃষ্টিটা কিন্তু যে শুধুমাত্র এই পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশে সীমাবদ্ধ থাকে তা নয়, একদম গাঙ্গীয় সমভূমি ধরে আমাদের একদম পশ্চিমবঙ্গে এসে শেষ হয়। দেখবে আমাদের এখানেও শীতকালে বৃষ্টি হয়, একটু দুদিন একটু হয়, মেঘলা থাকে, টিপটিপ করে বৃষ্টি হয়। এটার কারণ কি? কারণটা হলো, একটু যদি আমরা পেছনের দিকে যাই, আমরা ভূমধ্যসাগর দেখতে পাই, ভূমধ্যসাগরীয় অঞ্চল দেখতে পাই। ভূমধ্যসাগরের বৈশিষ্ট্য হলো, বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হলো শীতকালে বৃষ্টি, শীতকাল মানে আর্দ্র, আর গ্রীষ্মকাল শুষ্ক।
তো শীতকালে বৃষ্টি হয়। শীতকালে বৃষ্টি হওয়াতে কি হচ্ছে, সেখানে নিম্নচাপটা তৈরি হচ্ছে। তো সেই নিম্নচাপের, যেহেতু ওটা পশ্চিম দিকে, তো সেই পশ্চিমা বাতাস, পশ্চিমী বায়ু, হ্যাঁ, সেটা নিম্নচাপ হয়ে বা গোলযোগ হয়ে একদম ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে, গাঙ্গেয় সমভূমিতে এসে শেষ হয়। সেই জন্যেই আমরা শীতকালে দু জায়গায় বৃষ্টি দেখতে পাই, মানে দুটো কারণে বৃষ্টি দেখতে পাই। একটা হলো উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হচ্ছে, আর করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ু ফিরে যাওয়ার ফলে বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, পরের প্রশ্ন। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়? এটা একটু তোমরা বলো তো, আমি একটু আগেই বললাম। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়? কোন পর্বতে বাধা পাচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু? জাস্ট একটু আগে আমি বললাম। ম্যাম পূর্বঘাটে। ভেরি গুড, পূর্বঘাট। আচ্ছা, কোন অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এইটাও হবে করমণ্ডল উপকূল। হয়তো অপশানে হয়তো করমণ্ডল উপকূল থাকবে না, তামিলনাড়ু থাকবে, ঠিক আছে? তাই এটা আমি তামিলনাড়ুও লিখে দিচ্ছি। কারণ কি, একটু যদি আমরা এটা দেখি, বোর্ডটা দেখতে পাচ্ছ? আগের বোর্ডটা শেয়ার হয়েছে বোর্ডটা? না ম্যাম। তোমরা যদি দেখো, কি বললাম, একটা তো এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে একটা বৃষ্টি হচ্ছে, শীতকালীন একটা বৃষ্টি হচ্ছে। এইবারে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে, তখনও কি হচ্ছে, পূর্বঘাট পর্বতে একটু ধাক্কা খাচ্ছে, মানে বঙ্গোপসাগরীয় যে শাখাটা, পূর্বঘাট পর্বতে একটু ধাক্কা খাচ্ছে, তখনও একবার বৃষ্টি হচ্ছে। সেই জন্যই বলা হয় করমণ্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাত গ্রহণ করে। আচ্ছা, পরের প্রশ্ন। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন শ্রেণীর বৃষ্টিপাত ঘটে?
আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে বলছি যে পর্বতে বাধা পাচ্ছে, পর্বতে বাধা পাচ্ছে, তাহলে তোমরাই বলো তো কোন শ্রেণীর বৃষ্টিপাত এখানে বেশি হচ্ছে? পরিচলন। আরেকটু ভেবে বলো। পর্বতে বাধা পাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু পর্বতে বাধা পাচ্ছে। আমাদের ডায়েটের এক্সিবিশনেই দেখানো হয়েছে এটা। বৃষ্টির ছায়। ম্যাম, শৈলক্ষে বৃষ্টিপাত কি? এক্স্যাক্টলি, শৈলক্ষে বৃষ্টিপাত। ঠিক আছে, কারণ মৌসুমী বায়ু তো হলো জলীয় বাষ্পপূর্ণ আর মানে উষ্ণ এবং আর্দ্র বায়ু। যখনই পাহাড়ে দেখো, এই পাহাড়, এই সমুদ্র, ঠিক আছে, এখান থেকে আর্দ্র বায়ুটা কি হচ্ছে, পাহাড়ের ঢাল বরাবর উঠছে, বেশি দূর যেতে পারছে না, কিছু ধাক্কা খেয়ে এখানে ঘনীভবন হয়ে মেঘ তৈরি করে এখানেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে। কিন্তু বাতাসটা তো আর শেষ হয়ে যাচ্ছে না, কি করছে, পাহাড়কে টপকে এইদিকে যখন প্রবাহিত হচ্ছে তখন শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হচ্ছে, আর সেটাই হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল। এদিকটাকে বলা হচ্ছে প্রতিবাত ঢাল, আর এদিকটাকে বলা হচ্ছে অনুবাত ঢাল। আর এই অনুবাত ঢালে কি তৈরি হচ্ছে না, বৃষ্টিচ্ছায় অঞ্চল তৈরি হচ্ছে। কেমন? আচ্ছা, ও টাইম হয়ে গেল, এই 27 নম্বর প্রশ্নটা বলে দিই, তারপরে আমি ছেড়ে দিচ্ছি। পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে বৃষ্টিপাত ঘটে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, একটু দেখিয়ে দিই। মনে করো এই হলো আমাদের ভারতের মানচিত্র, এই পশ্চিমঘাট পর্বত, মৌসুমী বায়ুটা ঢুকছে, প্রবেশ করছে, বৃষ্টি যা হওয়ার সব পশ্চিম ঢালে হচ্ছে। পূর্ব ঢালে কোনো রকম কোনো মানে মুষলধারে বৃষ্টিটা হয় না, খুব কম বৃষ্টি। তাই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, পূর্ব ঢালটা বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কিন্তু এই পিডিএফটা পরের দিন যখন কমপ্লিট করব তখনই আমি পুরোটা একসাথে দিয়ে দেবো, এখন আমি দিচ্ছি না। কেমন? বেশ, রেখে দিচ্ছি, আমি আজকে শেষ করছি এখানে। ভালো করে পরীক্ষা দাও, একদম মাথা ঠান্ডা করে সবাই পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট সবাইকে।